আসসালামু আলাইকুম। ইটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ৩,৩০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ ৩ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ৭ দিনের আলটিমেটাম, ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতিতে শাহবাগ ছাড়ল ট্রেনি চিকিৎসকরা। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা চায় নির্বাচন। পঞ্চগড়ে মির্জা ফখরুল প্রথম সংস্কারের দাবি তুলেছিল বিএনপি। মাঠ পর্যায়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোটের পরামর্শ বিশেষজ্ঞদের, ইউএনও উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যের ক্ষমতার ভারসাম্যের তাগিদ। এবং সংবাদ মাধ্যমগুলো লাভে না লোকসানে আছে তা খতিয়ে দেখবে গণমাধ্যম সংস্কার কমিশন, সাংবাদিকদের সম্মানজনক বেতন নির্ধারণের তাগিদ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৩,৩০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নিয়েছেন তারা। এদিকে নিজের সম্পদের তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। পদ হারাতেই বিপদ শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কদিন আগেই দুদক জানিয়েছিল বিভিন্ন প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন শেখ হাসিনা ও তাঁর পরিবার। এর মধ্যে থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ৩,৩০০ কোটি টাকা পাচারের প্রাথমিক তথ্য মিলেছে। শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাবেক প্রধানমন্ত্রীর $৩০০ মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা। এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। গত ১৬ বছর এসব বিষয়ে দুদক কেন অনুসন্ধান করেনি? সরকারি দলের দুর্নীতি কেন দুদকের চোখে পড়ে না? সাংবাদিকদের এসব প্রশ্নের সদুত্তর দিতে পারেননি কমিশন চেয়ারম্যান। তবে তিনি জানান, এখন থেকে দুদক দুর্নীতিবাজদের বিরুদ্ধে ওঝার কাজ করবে। সরিষার ভিতরে যদি ভূত থাকে, যে সেই ভূতকে তাড়াবে, সেই ওঝা কোথায়? আমি একদম নিশ্চিন্ত বলতে পারি, সেই বড় ওঝা হচ্ছে সাংবাদিকরা। আমাদের দেখিয়ে দেন, আমরা নিজেরা তো দেখছি, বাকিটুকু আপনারা দেখিয়ে দেন। দুদক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ বলেন, দুর্নীতি করে কেউ পার পাবে না, সে সংস্কৃতি গড়ে তুলবে দুদক। বড় রাঘব বলা ধরা পড়বে কিনা। আমি একটা সৈনিক মানুষ, আমার নাম হলো দুর্নীতি দমন কমিশন। ইটস নট দুর্নীতিগ্রস্ত দমন কমিশন, দুর্নীতিগ্রস্ত মানুষ দমন কমিশন। আমাদের যদি ফোকাস অবজেক্টিভ থাকে দুর্নীতি, এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে। এ সময় নিজের সম্পদের তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন দুদক চেয়ারম্যান। আমার নিজের সম্পদটা বলি, বসিলাতে আমার ১৫০০ স্কোয়ার ফিটের একটি, আমি দুটি আসলে ৭০০ স্কোয়ার ফিটের দুটি মিলিয়ে ১৫০০ স্কোয়ার ফিটের একটা আমার একটা অ্যাপার্টমেন্ট আছে। আমি সেখানে আরো প্রায় ৭০০ স্কোয়ার ফিট আমি নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছি। পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে আমার স্ত্রীর সাথে একটা খালি জায়গা আছে ৫ কাঠার, এটা একটা আছে। আর আমি বিসিএস প্রশাসন সমিতির সদস্য ছিলাম, সেখানে আমাদের ৮ জন সদস্যের জন্য ১০ কাঠা। অস্থাবর সম্পত্তির মধ্যে আছে আমার বিভিন্ন আকারের ২৫ সেলফ ভর্তি বইপত্র, বাসায় আসবাব, ইলেকট্রনিক সামগ্রী সবকিছু মিলিয়ে লাখ ৫ টাকার জিনিস হবেই। তো আমার একটা ৫ বছর মেয়াদি একটা সঞ্চয়পত্র আছে, এটা ৩০ লক্ষ টাকা। আর ৩ মাস অন্তর সঞ্চয়পত্র আছে ২০ লাখ টাকা। আমার জিপিএফ এর টাকা আমি এখনো তুলিনি, ওখানে ১৭ লক্ষ টাকা আছে। আমার হাতে নগদ এবং ব্যাংক মিলিয়ে এখন প্রায় ৪.৫ লাখ টাকার মতো আছে। পর্যায়ক্রমে ২ কমিশনারও সম্পদ বিবরণী জমা দিবেন বলে জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমি একটু বলি, এটা আসলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ ৩ দফা দাবিতে অন্তর্বর্তী সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানের প্রেরণায় প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। রাজধানীতে গণ অনশন কর্মসূচি থেকে এই দাবি জানান তারা।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে সচিবালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেয় সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি। এ সময় রাজনৈতিক দলগুলো যার যার মতো ফায়দা হাসিল করলেও ছাত্ররা এখনো রাজপথে কেন, সেই প্রশ্নও তোলেন তারা। বিস্তারিত মাজারুল হক মহাজুরের রিপোর্টে। ২৪-এর অভ্যুত্থানে একসাথে যারা আন্দোলন করেছিল তারাই এখন নিরাপত্তাহীনতায়, এমন দাবি তুলে রাজধানীর কাকরাইলে মিন্টো রোডের প্রবেশ মুখে ৪ ঘণ্টা ধরে গণ অনশন কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও করেন তারা। যে জুলাই পার হয়েছে কেবলমাত্র ৫ মাস হয়নি, এখনই যদি ৫টা স্টুডেন্টকে মেরে ফেলে, এই ৫ সংখ্যা ৫০০-তে যাবে, ৫,০০০-এ যাবে, তাহলে আপনাদেরকে কেন বসানো হয়েছিল? এই যে এত সময়ের মধ্যে যে গোয়েন্দা সংস্থা ঠিক হয় নাই, আমাদের ভাইয়েরা মারা যাচ্ছে, এর দায় কি আমরা শুধুমাত্র গোয়েন্দা সংস্থাকে দিব না সরকারকে দিব? এটা ঠিক করার দায়িত্ব ছিল সরকারের। যদি জুলাইয়ের বিপ্লবীদের নিরাপত্তায় আপনি দিতে না পারেন, তাহলে তো আপনাদের ওই গদি আপনারা ডিজার্ভ করেন না। এ সময় মানুষের ভোগান্তি এড়াতে গণ অনশন কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম, সমন্বয়ক সাদিস আলম সহ অন্যান্যরা, কিন্তু সড়ক ছেড়ে যাননি তারা। এই জন্য ৩ ঘন্টা রাস্তার পাশে বসে ছিলাম না, এখন এখানে আসবো না, তাহলে করবোটা কি আমরা? পরে বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলামের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে ইনকিলাব মঞ্চ। ১ সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ব্যাপারে কোন দৃশ্যমান উন্নতি দেখা না যায়, সন্ত্রাসীদের গ্রেফতারের উন্নতি দেখা না যায়, আগামী ২৯শে ডিসেম্বর রবিবার দুপুর ১টায় আমরা সচিবালয় ঘেরাও করব, অবস্থান কর্মসূচি গ্রহণ করব। এর আগে বেলা ১২টায় শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল বের হয়। পরে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে গণ অনশন শুরু করে সংগঠনের নেতাকর্মীরা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতিতে শাহবাগে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন আবাসিক অনাবাসিক ট্রেনি চিকিৎসকরা। আন্দোলনকারীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বৃহস্পতিবারের মধ্যে তাদের নবম গ্রেডের ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে সরকারের সাথে আলোচনা হয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। কর্মবিরতির ঘোষণা দিয়ে রোববার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন আবাসিক অনাবাসিক ট্রেনি চিকিৎসকরা। পরে দুপুর ২টার দিকে শাহবাগ অবরোধ করেন তারা। যান চলাচল বন্ধ করে দেয়ায় আশপাশের পুরো এলাকায় তীব্র যানজট দেখা দেয়। বিকেলে আন্দোলনকারীদের সাথে একাত্মতা জানাতে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, তাদের দাবি শতভাগ যৌক্তিক। আগামী মাস থেকে নতুন ভাতা কার্যকর করতে হবে, তা না হলে চিকিৎসকদের সাথে তারাও রাজপথে নামবে। একজন ডক্টর যখন তার ওই ট্রেনিংটি সর্বোচ্চ মনোযোগের সাথে করবে, যখন তিনি ধীরে ধীরে একজন বিশেষজ্ঞ ডক্টর হয়ে উঠবেন, সেই সময় তার নিজের পেটের চিন্তা করতে হয়, তার পরিবার কিভাবে চলবে। আশার খেলা আর চলবে না। আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে নবম গ্রেড সমমান সুযোগ সুবিধা সম্পন্ন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরদের যে তাদের যে ভাতা এবং অন্যান্য সুবিধা, সেই সুযোগ সুবিধা সম্পন্ন যে ঘোষণাটি হবে, এই ঘোষণা বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে আসতে হবে। যদি এই বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে এটি না হয়, তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে রাজপথে নামবো। এই প্রতিশ্রুতিতে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা। আমরা একটা কমিটমেন্ট নিয়ে বাসায় ফিরছি যে বৃহস্পতিবারের মধ্যে বিকালের মধ্যে প্রজ্ঞাপন আকারে পাস হবে প্রতিটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর নবম গ্রেডের সমমানের স্যালারি এবং সকল সুযোগ সুবিধা পাবে। তবে আমাদের কর্মবিরতি বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের জানাবো। আপাতত আমাদের কর্মবিরতি চলবে। পরে যান চলাচল শুরু হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে মাঠ পর্যায়ে নিরপেক্ষ ও নতুন নেতৃত্ব উঠে আসবে বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার প্রেসিডেন্ট মনিরা খান। অন্যদিকে ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের মধ্যকার বিরোধ নিরসনে সংসদ সদস্যকে স্থানীয় সরকারের কার্যক্রমে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখার পরামর্শ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের। স্থানীয় সরকার সংস্কার নিয়ে এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট।
স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ডক্টর তুফাইল আহমেদের নেতৃত্বে সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিশনের উদ্দেশ্যে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলেন, উপজেলা পরিষদের উপদেষ্টা পদে সংসদ সদস্যদের রাখলে বিরোধ দেখা দেয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে। মন্ত্রী সচিবের মধ্যে বিরোধ দেখা না গেলেও চেয়ারম্যান ইয়ানো এবং এমপিরা কেন বিরোধে জড়ায় তা খুঁজে বের করে সমাধানের সুযোগ এসেছে বলে মনে করেন তারা। উপজেলা পরিষদ আইনের মধ্যে যখন এমপি সাহেবদেরকে আপনি উপদেষ্টা বানিয়ে দিয়েছিলেন, সিটি কর্পোরেশনের উপদেষ্টা কিন্তু এমপি সাহেব না, পৌরসভার উপদেষ্টা এমপি সাহেব না, ইউনিয়ন পরিষদের উপদেষ্টা এমপি সাহেব না। যখন উনি এমপি সাহেব উপদেষ্টা হলেন এবং উপদেষ্টার কাজ উপদেশ দেওয়া, কিন্তু উনি উপদেশ দেওয়ার মধ্যে থাকলেন না, উনি যখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন তখন উনি ভাগ করে দিলেন যে চেয়ারম্যান আছে উপজেলা চেয়ারম্যান, তার সাথে যাতে আমাদের নির্বাহী অফিসার তার একটা দ্বন্দ্ব সৃষ্টি করা যায়। যে কোনো উন্নয়নে আমি মনে করি স্থানীয় সরকার যদি সবল না হয়, যদি তাদের কাছে তেমন বাজেট না থাকে এবং তাহলে সেটা কিছুতেই সেখানে উন্নয়নটা সব জায়গায় সমানভাবে হয় না। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা উচিত বলেও মত বিশেষজ্ঞদের। অন্যদিকে জাতীয় নির্বাচনের দিন পৃথক ব্যালটে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষেও মত আছে কারো কারো। মেয়র ও চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচনের বিধান বাতিল করে কাউন্সিলরদের ভোটে মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচিত করার পক্ষে যুক্তি তুলে ধরেন তারা। প্রথমে সদস্যরা নির্বাচিত হবেন, তারপর সদস্যরা তাদের নেতাকে নির্বাচিত করবেন। ঢাকা সিটি কর্পোরেশনের কথা চিন্তা করেন, এই সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার জন্য অনেক নামি দামি রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, অনেক মেধাবী মানুষ আছেন, কিন্তু কাউন্সিলর হওয়ার জন্য একজন মেধাবী খুঁজে পাবেন না আপনি। সুতরাং তখন যারাই মেয়র হতে চান তারা সবাই তাদের কাউন্সিলর হবেন প্রথমে, তাহলে ওই কাউন্সিলের চেহারাই চেঞ্জ হয়ে যাবে। জেনারেল ইলেকশন হওয়ার আগে রাজনৈতিক এই লোকাল ইলেকশনটা যেন আগে হয়ে যায়, কারণ রাজনৈতিক প্রভাব তখন সেখানে পড়বে না। কারণ আরেকটা জিনিস এতে হবে কি, গ্রাসরুট লেভেল থেকে নেতা সৃষ্টি হবে এবং সেই সব নেতা সৃষ্টি হবে যারা লোকালি লোকদের কাছে পপুলার। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নির্বাচন পর্যবেক্ষকরা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা যেভাবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন, প্রশাসকের কাছে তা আশা করা উচিত নয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ মাধ্যমগুলো লাভে আছে নাকি লোকসানে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সংস্কারের জন্যই সব প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর সিডাব মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনে গণমাধ্যম শীর্ষক সংলাপে সাংবাদিকদের সম্মানজনক বেতন নির্ধারণের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রিপোর্ট করছেন আদ্দিন সচিব। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ প্রসঙ্গ গণমাধ্যম আলোচনায় উঠে আসে গত 15 বছরের সাংবাদিকতা আর সাংবাদিকদের ভূমিকা। টেলিভিশনগুলো খুবই কষ্টে আছে, 2-4টা ছাড়া। নির্ভেজাল সাংবাদিকতা করতে হলে নিজেকে আরো কষ্ট করতে হবে, পত্রিকালাদেরকে পয়সা দিতে হবে। আমি মনে করি যে আমি নিজেও আমার দায়িত্ব পালন করতে পারি নাই। একটা মিডিয়ার মালিক একজন, ওয়ান ইনভেস্টর বন্ধ করা যায় কিনা। এইখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 50%-এর নিচে, মানে কারো শেয়ার 50%-এর উপরে যেতে পারবে না, এরকম জায়গাও নীতিমালা করা যায়। সিনিয়র সাংবাদিকরা মনে করেন সেলফ সেন্সরশিপ থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতার চর্চা বাড়াতে হবে। গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার তাগিদ দেন তারা। বাংলাদেশে 2 মাস যদি কোনো পত্রিকার বেতন বাকি থাকে, সেই পত্রিকার ডিক্লারেশন বাতিল হবে, করতে পারবেন? পারবেন না, এটা রিয়েলিটি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 15 বছরের তাবেদারির কারণে গণমাধ্যম জনগণের বিশ্বাসযোগ্যতা অনেকটা হারিয়ে ফেলেছে। তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম, কেউ যদি এটাকে ব্যত্যয় করে যে না 35,000 বা 40,000 যাই হোক বা আরো বেশি, এই জায়গাটা কেউ ব্যত্যয় করলে ওটা বন্ধ করে দেওয়া হবে। আলোচনায় প্রতিষ্ঠানগুলোর মালিকানা এবং আয় ব্যয়ের হিসাব সহ পাঠকরা কেন আস্থা হারিয়েছে তা খতিয়ে দেখার কথা জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। প্রতিষ্ঠান লাভ করে কিনা, অথবা খরচ ওঠে কিনা, অথবা লোকসান করে কিনা। যদি লোকসান করে, তারপরের প্রশ্ন হচ্ছে যে এই লোকসান তাহলে আপনি কেন করেন। ফিলান্থ্রপি ব্যক্তিগত স্বার্থ, রাজনৈতিক স্বার্থ হতে পারে, আর্থিক স্বার্থ হতে পারে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার একটা সুপারিশ অবশ্যই থাকতে হবে। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সংবাদকর্মীদের ছাঁটাই বন্ধ সহ আইনি সহযোগিতা করতে গণমাধ্যম কমিশনকেও তাগিদ দেন সিনিয়র সাংবাদিকরা। এই রিভলিউশনটা কিন্তু তখন আমাদের মিডিয়া। আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা।
উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য 50 নয় 75% রাখার দাবি জানিয়ে সচিবালয়ে জমায়েত করেন কর্মচারীরা। একই সাথে শুধুমাত্র বিসিএস প্রশাসন ক্যাডারকে আলাদা করে এন্ট্রি লেভেল থেকে সর্বোচ্চ পদ পর্যন্ত আলাদা সিভিল প্রশাসন হিসেবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবি করেন তারা। এসব দাবি নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে বৈঠক করেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। বৈঠক শেষে সিনিয়র সচিব জানান, সংস্কার প্রশ্নে বিভিন্ন পক্ষের মধ্যে দূরত্ব কমিয়ে এনে চূড়ান্ত সংস্কার প্রস্তাব করা হবে। একটা চূড়ান্ত পরামর্শ অথবা সাজেশন দেওয়ার আগে বাসার আমাদের সভাপতিকে দায়িত্ব দিয়েছি এবং জেলা প্রশাসক ঢাকাকে দায়িত্ব দিয়েছি। তারা মিলে একটা গ্রহণযোগ্য মাত্রায় আমাদের সংখ্যক কর্মকর্তা যারা আছেন এবং আমাদের এই জনপ্রশাসন সংস্কার কমিশন বলতে যা বুঝায়, এটা আমাদের ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন, ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন, করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। পোশাক কারখানাগুলোকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে শ্রমিকদের প্রশিক্ষিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে শ্রমিক নেতারা বলছেন, ফ্যাক্টরিগুলো অটোমেশনের আওতায় আনলে বেকার হয়ে পড়বে এ খাতের সিংহভাগ শ্রমিক। রাজধানীতে পোশাক খাতের অটোমেশন নিয়ে লেবার ফাউন্ডেশনের সেমিনারে আলোচকরা এসব কথা বলেন। শারফুল আলমের রিপোর্ট। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লবের ছোঁয়ায় প্রযুক্তিগত পরিবর্তন আসতে শুরু করেছে দেশের পোশাক কারখানাগুলোতে, কিন্তু প্রযুক্তিগত রূপান্তরের সাথে তাল মেলাতে না পেরে ইতিমধ্যে চাকরি থেকে ঝরে গেছেন প্রায় 30% গার্মেন্টস কর্মী। এমনটাই উঠে এসেছে সেমিনারে। 7.5 কোটি লোকের উপরে বেকার এবং পূর্ণক্ষম শ্রমিক, সেখানে যেন অটোমেশনটা আমার এই পরিবারকে যেন, শ্রমিকের পরিবারকে যেন, মানে তার জীবন জীবিকাকে যেন নিশ্চিন্ন না করে দেয়। নারীরা কমে যাচ্ছে, বাড়ি করে যাচ্ছে, তাদের করণীয়টা কি? তাদের অবশ্যই তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে তার চাকরি থেকে সরে যাচ্ছে না। HRDD এবং CS3DD যে রোডম্যাপ 2027 বিয়ন্ড, সেই জায়গাটাতেও ইন্ডাস্ট্রি রেডিনেসের অনেক সুযোগ রয়েছে। আমাকে কম্পিটিশনে টিকতে হবে। মায়ানমার যদি চমৎকার অটোমেটিক মেশিন দিয়ে উৎপাদন শুরু করে আর পাশাপাশি আমরা যদি বসে থাকি, তাহলে আমাদের প্রতিযোগিতা আমরা হেরে যাব, তখন আরো ক্ষতি হবে আমাদের। আমরা এই 8.5 কোটি শ্রমিকের দেশে আমরা একদম মেশিন নির্ভর হয়ে গেলে তখন দেখা যাবে যে মেশিনের চাইতে মানুষ বেশি হয়ে গেছে। অনুষ্ঠানে শ্রম সচিব বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে অটোমেশনের বিকল্প নেই, তাই শ্রমিকদের প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ দেন তিনি। এফিশিয়েন্ট প্রোডাকশনের বিকল্প কিন্তু আপনার এই অটোমেশন ছাড়া নেই। এখন চ্যালেঞ্জটা কোথায়? এই টেকনোলজি যেটা আসছে সেটি আমাদের ইউজার এন্ডে আমরা কতটুকু অ্যাডাপ্ট করতে পারছি। আমরা টেকনোলজি যদি মানে এখানে কি ইম্পোর্ট করলেই তো হলো না, এটা আমাদের সাথে হারমোনাইজ করতে হবে। আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় পোশাক শ্রমিকদের মান বৃদ্ধির বিকল্প নেই বলেও জানান গার্মেন্টস মালিক ও বিশেষজ্ঞরা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, মানুষ দ্রুত জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড় বিএনপির জনসভায় তিনি আরো বলেন, 15 বছরে মানুষ ভোট দিতে পারে নাই, এখন স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে মানুষ ভোটাধিকার ফিরে পেতে উন্মুখ। তার অভিযোগ, পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারতে বসে মিথ্যা প্রচারণার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। প্রায় এক যুগেরও বেশি সময় পর সীমান্তের জেলা পঞ্চগড়ে বিএনপির এ সমাবেশ পরিণত হয় সব শ্রেণীর মানুষের মিলন মেলায়। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সমাবেশে আসেন হাজারো মানুষ। বিএনপি নেতারা অভিযোগ করেন, মন গড়া প্রচারণার মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি অনেক আগেই রাষ্ট্র সংস্কারের কথা বলেছে। আমরা 2016 সালে আমাদের নেত্রী খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে 2030 সালে তা বলেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার।
লোকে বলে এই সংস্কার কি জিনিস, সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না। তাই কে বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের কথা বললেই অনেকে অসন্তুষ্ট হয়, কিন্তু ভোট দিতে পারলেই সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত হবে যিনি মানুষের কষ্ট লাঘব করতে পারবেন। আমাদের ছেলেরা ভোট দিতে পারছে? কেউ পারে না। 3 বার 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, তাই না? এটা বললে আবার কিছু কিছু লোকজন একটু অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাচ্ছেন। হ্যাঁ ভাই, ভোট চাচ্ছি এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো। সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? গণহত্যাকারী আওয়ামী লীগের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বঙ্গোপসাগরীয় সংযুক্ত দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রাজধানীর 20 মিলনায়তনে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক উন্নয়নে জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য বাধা, ভূ রাজনৈতিক উত্তেজনা সহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ তুলে ধরা হয় সেমিনারে। শুধুমাত্র ইকোনমিক্যাল ট্রেড নয়, ইকোলজিক্যাল ট্রেড হিসেবেও এই বিশাল অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময় বলে বক্তব্য দেন বক্তারা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিভিন্ন দেশে অনুপ্রবেশ বন্ধ এবং তাদের ফেরত পাঠাতে ভূ রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে। That peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back to their homes with security and rights. While the Foreign Ministers of Myanmar and Laos, Deputy Foreign Minister of China and the Indian Foreign Secretary were present. This was on the situation in Myanmar. I told them in no, it is incumbent on Myanmar and the regional powers to create a congenial atmosphere for their return. এ সময় উভয় দেশের লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলতে বাংলাদেশকে সহযোগিতা করার কথা জানান জাপানের রাষ্ট্রদূত। Japan has long been a partner in Bangladesh's economic development through various cooperation and projects. Matabari, in particular, has immense potential for Bangladesh's economic prosperity. These initiatives are not just bilateral; they are designed to integrate Bangladesh into a region and global supply chains. গ্লোবাল ইকোনমি ও জিওপলিটিক্যাল ইস্যুতে বঙ্গোপসাগর উপকূলবর্তী দেশগুলোর জোট ভূমিকা রাখতে পারে বলে মত বক্তাদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব গৃহীত হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভায় শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টারা হাসান আরিফের স্মৃতিচারণ করেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির সাথে এনআইডির তথ্য ভান্ডারের সংযোগ বিচ্ছিন্ন করেছে নির্বাচন কমিশন। চুক্তির শর্ত লঙ্ঘন করা এবং 2 কোটি টাকা বকেয়া থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। এনআইডি যাচাইয়ের জন্য বর্তমানে 183টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি আছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের। মহাপরিচালক বলেন, এনআইডি সংশোধনের জন্য 3,78,000 আবেদন জমা পড়েছে। ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে এই আবেদনগুলো দ্রুত সমাধান করা হবে। চুক্তিপত্রের শর্ত অনুযায়ী বিসিসি কমিশনের তথ্য উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি, সত্তা, পক্ষকে হস্তান্তর করতে পারবে না।
বা বিনিময়, বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় দিতে পারবে না, এই শর্ত নির্ধারিত ছিল। কিন্তু বিসিসি সেটা লঙ্ঘন করেছে। বরগুনা জেলায় পূর্বের মতো 3টি সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়েছে সাবেক এমপি ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। 2008 সালে 3টি আসন ভেঙে 2টি সংসদীয় আসন করা হয় ওই জেলায়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি জমা দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও সাবেক এমপি নুরুল ইসলাম মনি বলেন, আওয়ামী লীগ সরকার নিজ দলের প্রার্থীদের বিজয়ী করতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করে। বরগুনাবাসীর প্রশাসনিক দুর্ভোগ লাঘব করতে যৌক্তিক সমাধান ইসি করবে বলে আশাবাদ জানান তিনি। ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের তাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় 130টি আসনকে তারা ডিলিমিটেড করেছে, তারা ভেঙেছে এবং তাদের সুবিধা মতো কোনখানে কি করলে পাশ করতে পারে কোন ক্যান্ডিডেট সেই হিসেব নিকেশ করে তারা 130টি আসনকে ভেঙেছে। তো 130টি আসন ভাঙার মধ্যে আমাদের বরগুনা জেলাটাও পড়েছে। প্রায় 1 দশক পর আবার প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা। কারওয়ান বাজারে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে পত্রিকাটির পুনর্যাত্রার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। এরপরই শুভাকাঙ্ক্ষীদের ভিড় জমে সেখানে। এ সময় কেক কাটেন পত্রিকার সম্পাদক ও প্রশাসক মাহমুদুর রহমান। পুনঃপ্রকাশের এই নতুন যাত্রায় পত্রিকাটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে বলেও জানান তিনি। সাপ্লিমেন্ট সহ 48 পৃষ্ঠার এই কাগজ আজ ভোর থেকে পাঠকের হাতে পৌঁছাতে শুরু করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রায় 5.5 বছর দেশে ফেরেন মাহমুদুর রহমান। এর আগে 2004 সালে বাজারে আসে আমার দেশ পত্রিকা। পরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে 2013 সালে বন্ধ হয়ে যায়। বাংলাদেশ টেলিভিশনকে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশের শিল্পী ও কলাকুশলীরা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় এই গণমাধ্যমটিকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলা হয়েছে। এসব কাটিয়ে প্রতিষ্ঠানটিকে গতিশীল করে গড়ে তোলার তাগিদও দেন তারা। তালিকাভুক্ত শিল্পী ও কলাকুশলীদের আর্থ-সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী সম্মানী বৃদ্ধি সহ সার্বিক সংস্কারের দাবিও জানায় বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদ। তীব্র ঠান্ডায় সারা দেশে জেঁকে বসেছে শীত। তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে 10-এর নিচে। শীতের কারণে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ। এদিকে ঘন কুয়াশার কারণে মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস সহ বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষে একজন নিহত হয়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। অনেকের কাছে শীতের দিন মানেই মিষ্টি রোদে 1 কাপ গরম চা, আবার কারো কাছে জীবন জীবিকার প্রয়োজনে কুয়াশার চাদর ভেদ করে ছুটে চলা। শহরে বসে শীতের প্রকোপ ততটা বোঝা না গেলেও দেশের উত্তরাঞ্চলের চিত্রটা একেবারেই ভিন্ন। আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 9.4 ডিগ্রি সেলসিয়াসে। চলতি মাসে না থাকলেও জানুয়ারিতে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে কিন্তু সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ আছে, যা গতকাল পর্যন্ত ছিল নিম্নচাপে ছিল, ডিপ্রেশন ছিল। উপকূলীয় যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে খুলনা বিভাগের যে বিভিন্ন জেলাগুলো আছে, বরিশাল বিভাগের যে জেলাগুলো আছে এবং চট্টগ্রাম বিভাগের যে উপকূলীয় যে জেলাগুলো আছে, সেসব অঞ্চলে কিন্তু আগামী 24 তারিখ এবং 25 তারিখে 24 তারিখে মোটামুটি কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে 3টি যাত্রীবাহী বাস সহ 7টি যানবাহনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালক সহ আহত হয়েছে বেশ কয়েকজন। সকাল 7টার দিকে মহাসড়কের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ নামে একজন চালকের মৃত্যু হয়। ঘন কুয়াশা আর কনকনে শীতে কাবু হয়ে পড়েছে চলনবিল অধ্যুষিত নাটোর অঞ্চলের মানুষ। সকালে শীতের তীব্রতা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কমছে শীতের দাপট। সন্ধ্যায় আবারও নামতে থাকে পারদ। গরম কাপড় না থাকায় বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। এদিকে গাইবান্ধায়ও শীতের তীব্রতা বেড়েই চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। সড়ক ও মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে।
পাহাড়ি জেলা রাঙামাটিতে কনকনে শীত অনুভূত হচ্ছে। গত রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে শীত আরো বেড়েছে। এদিকে সাগরের লঘুচাপের প্রভাবে উপকূলীয় বিভিন্ন এলাকায় মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শীত ও বৃষ্টিতে চরম বিপাকে দিনমজুর ও রিকশা চালকেরা। বীজতলা ক্ষতির আশঙ্কা কৃষকদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। এবারে আল আফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিসি ব্যাংকের উপশাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি থেকে শাখাটির কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, উদ্যোক্তা ও প্রাক্তন পরিচালক কাজী মনিরুল আলম এবং গাউসিয়া কর্পোরেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান দীপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরফিন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ জাকির আনাম ও মনিরুল আলম, এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন AHM আব্দুস সাদিক খান এবং ভুলতা উপশাখার ইনচার্জ সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় মাতৃভাষা বাংলা নিয়ে টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জিলা স্কুলে আয়োজিত প্রতিযোগিতায় বিচারক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের পরিচালক ডক্টর মার্জিয়া আক্তার এবং প্রথিত যশা আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। আর এই প্রতিযোগিতাটি পরিচালনা ছিলেন তাহের শিপন। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেয় ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম এবং ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার ASM হাসান ও বিভাগীয় ব্যবস্থাপক মীর মতিউল ইসলাম। এদিকে ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় আবারও শুরু হতে যাচ্ছে 36তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ। এই উপলক্ষে রাজধানী ঢাকার অলিম্পিক ভবনের ডাচ বাংলা অডিটোরিয়ামে মিট দি প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিট দি প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, সহসভাপতি সাইদ আহমেদ রবি ও আবুল কাশেম, সাধারণ সম্পাদক নাইমুল হাসান, আহ্বায়ক মাওলা আল মামুন, ইস্পাহানি টি লিমিটেডের ব্যবস্থাপক ওমর হায়ান। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLCর নওয়াপাড়া শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান প্রধান অতিথি থেকে এই শাখার উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম। এছাড়া ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম, খুলনা আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজি, নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক ইয়াসির রহমান, নওয়াপাড়া সরকারি কলেজের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। NCL T20 ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ঢাকা মেট্রো। জিতলেই ফাইনাল। সিলেটে এমন সমীকরণের ম্যাচে প্রথমে ব্যাট করে 8 উইকেটে 118 রান সংগ্রহ করে ঢাকা মেট্রো। দলের পক্ষে সর্বোচ্চ 57 রান করেন নাইম শেখ। জবাবে মোসাদ্দেক হোসেন সৈকত 13 রানে 3 উইকেট তুলে নিয়ে মাত্র 81 রানে অল আউট হয় খুলনা। দুটি করে উইকেট তুলে নেন রাকিবুল হাসান ও মারুফ মৃধা। নুরুল হাসান সোহান 22 এবং এনামুল হক বিজয় 16 রান করেন। মঙ্গলবার প্রতিযোগিতার ফাইনালে রংপুরের বিপক্ষে লড়বে ঢাকা মেট্রো। বছরের শেষটা রাঙিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও জাকের আলী অনিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হলেও টেস্ট সিরিজ ড্র এবং T20তে স্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। সেন্ট ভিনসেন্টে 3 ম্যাচের T20তে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করে লিটন দাসের দল। 1 মাসেরও বেশি সময়ে এই সফর শুরু হয়েছিল টেস্ট সিরিজ দিয়ে।
এদিকে আগামী 30 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশ আসর। দেশে ফিরে তাই বিশ্রামের বেশি সুযোগ পাবেন না ক্রিকেটাররা। বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বিজিবি এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 6টি স্বর্ণ ও 2টি ব্রোঞ্জ পদক জিতে চ্যাম্পিয়ন হয় বিজিবি, আর নারী বিভাগে 5টি স্বর্ণ ও 1টি রূপার পদক নিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ সেনাবাহিনী। 6 দলের এই প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন বাংলাদেশ আনসারের ক্রীড়া ও সংস্কৃতি পরিচালক মোহাম্মদ সাজ্জাদুর রহমান। এ সময় বাংলাদেশ কুস্তি ফেডারেশনের যুগ্ম সম্পাদক মেজবাউদ্দিন আজাদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ৩,৩০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবিতে 7 দিনের আলটিমেটাম। ইনকিলাব মঞ্চের ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতিতে শাহবাগ ছাড়ল ট্রেনি চিকিৎসকরা। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা চায় নির্বাচন। পঞ্চগড়ে মির্জা ফখরুল। প্রথম সংস্কারের দাবি তুলেছিল বিএনপি। মাঠ পর্যায়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোটের পরামর্শ বিশেষজ্ঞদের। ইউএনও উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যের ক্ষমতার ভারসাম্যের তাগিদ। এবং সংবাদ মাধ্যমগুলো লাভে না লোকসানে আছে তা খতিয়ে দেখবে গণমাধ্যম সংস্কার কমিশন। সাংবাদিকদের সম্মানজনক বেতন নির্ধারণের তাগিদ প্রধান উপদেষ্টা প্রেস সচিবের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।